নমস্কার, টপ নিউজ এট 10 আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। টপ নিউজ এট 10 প্রথমেই নজর রাখবো জঙ্গলমহলের দিকে, কারণ নজরে জঙ্গলমহল। 24-এর চ্যালেঞ্জে নজর জঙ্গলমহলে। আজ বাঁকুড়ায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে রয়েছে জনসভা। 24-এর চ্যালেঞ্জে নজর জঙ্গলমহল। বাঁকুড়ায় ঝোড়ো প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। অভিজিৎ, 19-এর পর 21, গত 2 ভোটে হাতছাড়া আসন পুনরুদ্ধারে কি বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেদিকে সকলের নজর। শেষ মুহূর্তের প্রস্তুতি কোন জায়গায়? আজকে বাঁকুড়ার রায়পুরে সবুজ সংঘের মাঠে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা, বেলা 12টায় জনসভা। এবং বাঁকুড়ার আজকে এই রায়পুরের জনসভার দিকে তাকিয়ে আছে বাঁকুড়া জেলার এবং আশপাশের পুরুলিয়া এবং মেদিনীপুরের মানুষ। কারণ বাঁকুড়ার এই জনসভাতে চ্যালেঞ্জ দিয়েছে বাঁকুড়া তৃণমূল নেতৃত্ব। বিপুল পরিমাণে মানুষ যাতে এখানে উপস্থিত হয় যেন সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র গতবার হাতছাড়া হয় তৃণমূল কংগ্রেসের। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে গতবার পরাস্ত করেছিল প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়, তিনি পরাস্ত হন বিজেপি প্রার্থী চিকিৎসক সুভাষ সরকারের কাছে প্রায় 1,74,000-এরও বেশি ভোটে। তারপরে 2021-এর বিধানসভা ভোটেও এই বাঁকুড়া লোকসভার যে 7টা বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে 4টে বিধানসভা কেন্দ্র বিজেপি হয়েছিল, 3টি তৃণমূল কংগ্রেস জয়ী হয়। তবে পঞ্চায়েত ভোটে এই ক্ষতে অনেকটা প্রলেপ পড়ে, কারণ পঞ্চায়েত ভোটে বাঁকুড়ার বিস্তীর্ণ অংশে তৃণমূলের বিজয় রথ এখানে বিজয় কেতন এখানে উড়েছে। এবং সব থেকে বড় কথা, পঞ্চায়েত ভোটে অনেকটাই তারা সামলে নিয়েছে। তবে একদিকে গোষ্ঠীদ্বন্দ্ব এবং পাশাপাশি বিজেপি যে প্রচার, সেই প্রচারকে মোকাবিলা করে আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের উন্নয়ন, জঙ্গলমহলকে শান্ত রাখা এবং জঙ্গলমহলের মানুষকে আরো বেশি কর্মসংস্থানের লক্ষ্যে কি বার্তা দেন সেই বার্তাই তিনি আজকে পৌঁছে দেবেন। সেই জন্যই ধন্যবাদ অভিজিৎ। আসি পরবর্তী খবরে। খড়গপুরে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে খড়গপুরে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ। শঙ্কর রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শঙ্কর, কেন তৃণমূল নেতাকে মারধর করা হয়েছে, কি অভিযোগ উঠছে, কি জানা যাচ্ছে? দেখো জুনিয়রা, এই তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। যে সাত সকালে নিজের বাচ্চাকে ছেড়ে যখন বাড়ি ফিরছিল তখন প্রাক্তন এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অঞ্জনা সাকরে তার স্বামী রঞ্জিত সাকরেকে একেবারে বলা যায় যে রাস্তার উপরে, যে খড়গপুর শহরের যে মেন যে রাস্তা রয়েছে জগন্নাথ মন্দির রেল এলাকা, সেইখানে তাকে আজকে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা মুখে কাপড় বেঁধেছিল, তাকে প্রথমে বাইক থেকে নামায় এবং শূন্য রাউন্ডে, যেটা অভিযোগ যে শূন্য রাউন্ডে গুলি চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় সে গুরুতর আহত হয়েছে এবং তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও পুলিশের তদন্ত নেমেছে, সকাল থেকে তারা তদন্তে নেমেছে যে ঠিক কি কারণে তাকে মারধর করা হয়েছে, কিন্তু পুলিশের যে অনুমান, যে পাশাপাশি যে স্থানীয়দের সঙ্গে কথা বলে যে জানতে পেরেছে গুলি চালানোর কোনো ঘটনা এখনো তারা কনফার্ম পায়নি। তবে গুলির যে খোল সেটাও তারা খুঁজে এখনো পায়নি। তারা সেখানে রয়েছে স্পটে, তারা বিভিন্ন এলাকায় তারা তল্লাশি চালাচ্ছে এবং ঠিক কি কারণে এই খুন হয়েছে, তাকে মারধর করা হয়েছে তা নিয়ে তারা তদন্ত শুরু করেছে। অন্যদিকে খড়গপুর শহর জুড়ে যেসব সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরা তারা খতিয়ে দেখছে যে ওই সময় কোন কোন দুষ্কৃতীরা সেখান থেকে যাতায়াত করেছে তা নিয়ে চিহ্নিত করে তারা তল্লাশি শুরু করছে। বেশ, ধন্যবাদ শঙ্কর। मैं बेटी को स्कूल से छोड़ के आ रहा था सर। टीवीएस के पास में मुझे एक लड़का रोका गाड़ी, मैं सोचा पता नहीं किस लिए रोक दिया गाड़ी। उसके बाद अचानक 4-5 लड़के लोग अगल बगल से आया और मुझे पैर पे मारने लगे। मारने के बाद मैं गिर गया गाड़ी के साथ में। क्या चीज़ से मारा? पैर? बेसबॉल और रॉड था। मैं गिर गया, उसके बाद में एक फायरिंग किया ऊपर उस लोग, फिर भाग गया उसको सब कोई। आपका पाँव में गोली मारा? नहीं, पैर में गोली नहीं मारा, पैर में खाली रॉड से और बेसबॉल से मारा। तो बच्चे को स्कूल छोड़ने गए थे, वहाँ से वापस आते समय ही कोई मार दिया। कौन मारा कुछ पता है? इतना आइडिया नहीं। देखिए हम लोग का तो किसी से दुश्मनी नहीं है, तो सबसे अच्छे ही से रहता है, तो कैसे पता चलेगा कोई नहीं। क्या काम करते हैं आपका हस्बैंड? तो बिजनेस करते हैं ना, तो केवल।
দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান, তৃণমূলের দুর্গাপুরের ফুলঝড়ে গো ব্যাক স্লোগান। ভালো ভালো আপনি দেখতে পাইনি, আপনি দেখতে পাবেন না, পাবো না। আপনার সামনে দাঁড়িয়ে আছি না ভোটার পর কি পাবেন না, পালাবেন। আরে আগে দেখতে পাচ্ছেন মনে দিলীপ ঘোষ আপনার সঙ্গে আছে, আমি 25 বছর এখানে আছি। আজ সকালে চা চক্রে বেরিয়ে ক্ষোভের মুখে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। একটু জানতে চাইবো যে কেন দিলীপ ঘোষ ক্ষোভের মুখে পড়লেন, কেন তাকে গো ব্যাক স্লোগান শোনানো হলো, কি জানা যাচ্ছে? দেখো, দুর্গাপুরে ফুলঝড় মোড়ে চা চক্র অনুষ্ঠান, যেখানে কর্মসূচি ছিল, ঘোষিত কর্মসূচি, সেখানে 25 নম্বর ওয়ার্ড, সেখানে চা চক্র ছেড়ে তিনি যখন বের হচ্ছেন অনুষ্ঠান থেকে, সেই সময় তৃণমূলের পতাকা হাতে দেখা গেল গো ব্যাক স্লোগান দিতে। এবং মূলত তারা যেটা জানাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকটি প্রকল্পের প্রতিশ্রুতি তারা পায়নি, এই প্রতিশ্রুতি না মেলায় বেশ কিছু প্রশ্ন নিয়ে তারা জানতে চান দিলীপ ঘোষের কাছে। সেখানে বিজেপির কর্মী সমর্থকরা তাদেরকে ওই জায়গায় যেতে বাধা দেয় বলে এমনটাই তারা যাচ্ছেন। এরপরেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে, কারণ দিলীপ ঘোষ যখন বেরিয়ে যাচ্ছেন সেই সময় পতাকা হাতে তারা গো ব্যাক স্লোগান দিতে থাকে। সেখানে কিছু তৃণমূলের কর্মী সমর্থকরা একদিকে যেমন রয়েছেন, অপরদিকে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা। আমাদের সঙ্গে থাকো বিক্ষোভকারী এবং দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। আমি ব্যক্তিগতভাবে বিজেপিকে ভোট দিয়েছিলাম, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল আর ওনারা আমার টিকিট দেখা পাইনি, তাই বাধ্য হয়ে আমরা এবার গো ব্যাক জানতে বাধ্য হলাম। কিছু মহিলা এসেছিলেন এখানে গন্ডগোল করতে, দোকান বন্ধ হয়ে যাচ্ছে তাই গন্ডগোল হচ্ছে, এই করবে আর কিছু করতে পারে না। এত লোক দেখেছেন, দেখতে এসছে আমাকে, কেন কথা বলতে যাবো? ফালতু লোকের সঙ্গে কথা বলি না। ওরা কি এসেছিল বিক্ষোভ করতে? ওরা গন্ডগোল করতে এসেছিল। আর দুর্গাপুরে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগানের প্রতিবাদে নিউ টাউনশিপ থানা ঘেরাও, বিক্ষোভ বিজেপির, থানার ভেতরে চলে বিক্ষোভ। চলে যাবো অর্পণের কাছে। অর্পণ, দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগানের প্রতিবাদ, নিউ টাউনশিপ থানা ঘেরাও, বিক্ষোভ বিজেপির, থানার ভেতরে সেখানে চলেছে বিক্ষোভ, কি জানা যাচ্ছে? দেখো, যে জায়গায় অর্থাৎ ফুলঝড় যে জায়গায় দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দিয়ে দেওয়া হয়, সেই এলাকাটি কিন্তু নিউ টাউনশিপ থানার আওতাধীন এবং তার জন্যই যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকেরা তারা থানার ভেতর ঢুকে তারা স্লোগান দিতে থাকে এবং তাদের একটাই দাবি, অবিলম্বে যারা গো ব্যাক স্লোগান দিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই দাবিকে সামনে রেখে নিউ টাউনশিপ থানার যে থানা রয়েছে তার বাইরে যেমন বিক্ষোভ দেখায় এবং থানার ভেতরেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে যারা বিজেপি কর্মী সমর্থক, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং বিক্ষোভ কিন্তু চলে এবং তারা একটি লিখিত জমা দেয় সেখানে এবং সেখানে দাবি জানানো হয় গো ব্যাক স্লোগানে যারা দিয়েছিলেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দাবিকে সামনে রেখেই কিন্তু তারা সেখানে বিক্ষোভ দেখায়। আরেকটা বিষয় যেটা, সেখানে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়ার সময় কিন্তু দুই পক্ষের কিন্তু বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং তাদেরকে মারধর করা হয়, এমনও অভিযোগ তারা রেখেছেন। বেশ, ধন্যবাদ অর্পণ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করল ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের মোবাইল বাজেয়াপ্ত, আর সেই মোবাইল আনলক করার জন্য চন্দ্রনাথকে নোটিশ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করল ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের মোবাইল বাজেয়াপ্ত করা হয়। মোবাইল আনলক করার জন্য চন্দ্রনাথকে নোটিশ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করল ইডি। মোবাইল আনলক করার জন্য চন্দ্রনাথকে নোটিশ পাঠানো হয়। মন্ত্রীর বদলে তার এক প্রতিনিধি ইডিতে হাজিরাও দেন। অফিসারদের সামনে মোবাইল আনলক করেন মন্ত্রীর প্রতিনিধি। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করল ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের মোবাইল বাজেয়াপ্ত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা, মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করল ইডি, কি জানা যাচ্ছে? দেখো, অবশেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করতে সক্ষম হলো ইডির আধিকারিকরা। ইডি সূত্র থেকে খবর যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আধিকারিকরা তল্লাশি চালিয়ে তার মোবাইল বাজেয়াপ্ত করেছিল এবং সেই মোবাইল আনলক করার জন্য চন্দ্রনাথকে নোটিশ পাঠানো হয়, কিন্তু তিনি হাজির না হলেও তার এক প্রতিনিধি ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন
এবং তিনিই অফিসারদের সামনে মোবাইল আনলক করেন। তদন্তকারীরা এটা কিন্তু তারা মনে করছেন যে এই মোবাইল থেকে মিলতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য প্রমাণ, এবং মোবাইলের এই চ্যাট হিস্ট্রিতেই আপাতত কিন্তু নজর রয়েছে তদন্তকারীদের। কারণ চন্দ্রনাথ সিনহা কার সঙ্গে কি চ্যাট করেছেন, তাতে এমন কি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে সেই সম্পর্কে একাধিক তথ্য জানতে পারে ইডি। ধন্যবাদ। আচ্ছা, পরবর্তী খবরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল একটি ট্রাক্টর, চালককে বেধড়ক মারধর উত্তেজিত জনতার, আহত এক। বাঁকুড়ার বিষ্ণুপুরের রসিকগঞ্জের ঘটনা। আর একবার আপনাদের জানিয়ে রাখি, নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল একটি ট্রাক্টর, চালককে বেধড়ক মারধর উত্তেজিত জনতার, আহত হয়েছেন একজন। বাঁকুড়ার বিষ্ণুপুরের রসিকগঞ্জের ঘটনা। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল একটি ট্রাক্টর, চালককে বেধড়ক মারধর উত্তেজিত জনতার, ট্রাক্টর দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। বাঁকুড়ার বিষ্ণুপুরে রসিকগঞ্জের ঘটনা এটি। বিষ্ণুপুর থানার পুলিশ এসে পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক্টর, আহত এক। বাঁকুড়ার বিষ্ণুপুরে রসিকগঞ্জের ঘটনা। দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক্টর, প্রত্যক্ষদর্শীরা যারা রয়েছেন কি বলছেন? একেবারে দেখো, প্রত্যক্ষদর্শীরা যেমনটাই জানাচ্ছেন, ওই ট্রাক্টরটি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে ঝাপর মোড়ের দিকে যাচ্ছিল। ঠিক তখনই জনবহুল এলাকা রসিকগঞ্জ বাস স্ট্যান্ড, সেখানে ভরা বাজারের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি একটি পান গুমটির দিকে ঢুকে যায়। প্রথমে একটি মোটর বাইককে ধাক্কা মারে, তারপর আরেকটি মোটর বাইককে একেবারে নিচে ঠেলে দোকানের ভেতরে ঢুকে যায়। ঘটনা ভয়াবহ হতে পারত। দোকানে দাঁড়িয়েছিল একাধিক মানুষজন, তার আগেই থেমে যায় ট্রাক্টরটি। ঘটনায় একজন আহত হয়েছে। যেমনটা স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ওই চালক, যে কারণে এই দুর্ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো কি ধরনের দুর্ঘটনা একটা ঘটতে পারতো। ভরা বাজার, যেখানে বাজারে ভরপুর লোকজন রয়েছে, বাস স্ট্যান্ডে লোকজন রয়েছে, সেখানে দাঁড়িয়ে এই ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ। বারুইপুকুরে পুকুর ভরাটের অভিযোগ উঠছে। পুকুর ভরাট করে সেখানে অবৈধ নির্মাণের অভিযোগ স্থানীয়দের। বারুইপুর ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। বারুইপুরে পুকুর ভরাটের অভিযোগ, পুকুর ভরাট করে সেখানে অবৈধ নির্মাণের অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন, কবে থেকে এই পুকুর ভরাট করা হচ্ছে, ঠিক পুরো বিষয়টা নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। সরাসরি চলে যাবো অর্পণের কাছে। অর্পণ, কতদিন ধরে এই কাজ চলছে, অর্থাৎ একটা পুকুরকে ভরাট করে সেখানে অবৈধ নির্মাণ, 5 তলা রেস্তোরাঁ তৈরির অভিযোগ উঠছে, কি জানতে পারছো? একদমই দেখো, বিজেপির তরফ থেকে এই অভিযোগ করা হয়েছে। এই মর্মে বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের যেটা অভিযোগ, যে 3 নম্বর ওয়ার্ডে বারুইপুর যে রেল স্টেশন রয়েছে তার ঠিক বিপরীতে সেখানে পুকুর, এখনো পর্যন্ত রেকর্ডে সেটি পুকুর রয়েছে। সেই পুকুরের ওপরে একটি রেস্তোরাঁ তৈরি করা হচ্ছে এবং সেই রেস্তোরাঁর প্রায় G+4 অর্থাৎ 5 তলা যে রেস্তোরাঁ তৈরি করা হচ্ছে। যদিও রেস্তোরাঁর মালিকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে সেখানে পুকুর আর নেই, সেখানে পুকুর ভরাট হয়ে রয়েছে এবং সেখানে তারা এই রেস্তোরাঁ বানাচ্ছেন। তবে এই মর্মে যে রেস্তোরাঁ বানানোর জন্য বা কংক্রিটের বাড়ি বানানোর জন্য যে পারমিশন লাগে, সেই পারমিশন তারা এখনো পর্যন্ত নেননি। তারা এই পারমিশন নেওয়ার জন্য দরবার করেছেন, অর্থাৎ যে রেস্তোরাঁ, 5 তলা রেস্তোরাঁ তৈরি হয়ে গেছে, প্রায় ছাদ পড়ে গেছে, সেই রেস্তোরাঁর কিন্তু কোনো রকম পারমিশন নেওয়া হয়নি। স্থানীয় কাউন্সিলর কি বলছেন, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি বলছেন অর্পণ? একদমই, কাউন্সিলর তিনি যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এখানে একটি রেস্তোরাঁ রয়েছে, তবে সেই রেস্তোরাঁ নিয়ে বিজেপির কেন এই নির্বাচনের সময় বাড়াবাড়ি, সে বিষয়ে তদন্ত করে দেখা হবে। অবশ্যই এই যে রেস্তোরাঁ, তার কোনো পারমিশন রয়েছে কিনা সেটাও তিনি খতিয়ে দেখবেন। এবং বারুইপুর পৌরসভার পৌর প্রধান শক্তি রায়চৌধুরী তিনি জানিয়েছেন বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে এই অবৈধ নির্মাণের জন্য। তার মধ্যে এই যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁর নামও রয়েছে, তিনি এমনটাই জানিয়েছেন। তদন্ত হবে এবং তদন্ত হয়ে যদি এই রেস্তোরাঁ কোনো নিয়ম না মেনেই তৈরি করা হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বারুইপুরের পৌর প্রধান। বেশ, ধন্যবাদ।
তা এই সম্পর্কে নিশ্চিতভাবে একটা বিল্ডিং তৈরি করে এনে কোনো কেউ বসিয়ে দেয়নি, সেটা আস্তে আস্তে হয়েছে। কোনো রকম একটা লিখিত কমপ্লেন বা কোনো রকম কেউ এরকম ধরনের আমাকে যদি দেখাতে পারে তাহলে আমার তো একটা থাকবে। আর আমি তো নিশ্চিতভাবে বাড়ি বাড়িতে গিয়ে দেখবো না কার বাড়ি হচ্ছে বা কার হচ্ছে না, এটা আমার দেখার কাজ নয়। তবে আমার কাছে যদি কোনো অভিযোগ আসে আমি নিশ্চিতভাবে সেটা দেখব এবং যথাযথ আইনগত ব্যবস্থা যদি নেওয়ার আমি অবশ্যই নেব। যার কোনো প্ল্যান নেই, কিছু নেই, সে নিজে স্বীকার করে গেছে। আমরা গতকালই সেটা ধরেছি এবং সঙ্গে সঙ্গে আমরা থানা এবং এসডিও অফিসকে জানিয়ে দিয়েছি। দেখুন, আমাদের তো সে ইনফ্রাস্ট্রাকচার নেই পৌরসভার, আমার লোকজনও কম, তথাপি তার মধ্যে থেকে আমাদের এনকোয়ারি চলছে। আজও আমরা 4-5টা বাড়িকে ধরেছি, তাদেরও আসতে বলা হয়েছে। আমরা এক পর এক এরকম বাড়িগুলোকে আমরা ধরব। এই যে পুকুর ভরাট করে 5তলা রেস্তোরাঁ তৈরির অভিযোগ উঠছে, কিন্তু এই পুকুর, এই রেস্তোরাঁর যিনি মালিক তিনি কিন্তু অন্য কথা বলছেন। তিনি বলছেন যে এখানে যে পুকুর ছিল সেটা তার জানাই নেই। কি বলছেন তিনি, শোনাবো। এটা পুকুর কবে ছিল জানি না, আমাদের নেওয়ার পরে বাস্তুযোগ্য আমরা সেই হিসাবে বাড়ি করেছি। আচ্ছা, সমস্ত এভিডেন্স আমার কাছে আছে, যদি কেউ বলে থাকে এটা ভুল কথা বলে আছে। আচ্ছা, আপনারা পারমিশন নিয়েছেন? পারমিশনের জন্য আমরা সমস্ত কিছু, এই ইলেকশন এসে গেছে বলে ওটা বন্ধ আছে, আমাদের সমস্ত কিছু রেডি করা হয়েছে। পারমিশনের জন্য আমরা করেছি। বিল্ডিং তো কমপ্লিট হয়ে গেছে, পারমিশন নেন না, না? বিল্ডিং কমপ্লিট হয়নি, বাকি আছে।